হ্যালো স্টুডেন্টস, ছাত্রবন্ধু একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। যেমনটা তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, তেমনই রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 11-এর অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তোমাদের সঙ্গে আজ কিন্তু আমি আলোচনা করতে চলে এসেছি। তো আজকে তোমাদের ক্লাস 11-এর প্রথম ক্লাস হবে। তো এই প্রথম ক্লাসের টপিকটি কি? প্রথম ক্লাসের টপিকটি হলো পলিটিক্যাল সায়েন্স অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান প্রাক আলোচনা। তোমরা বলবে যে স্যার, আপনি যখন সিলেবাস আলোচনা করেছিলেন এই বিষয়টি, এই যে সাবজেক্টটি, এই যে টপিকটি আপনি পড়াচ্ছেন, এটি তো আমাদের সিলেবাসে নেই, তাহলে এই টপিকটি আমাদের কেন পড়াচ্ছেন? দেখো, এই যে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি, এটি কিন্তু তোমরা এতদিন যে পড়াশুনো করে এসছো, তোমরা এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি কখনো পড়োনি। তাহলে এই রাষ্ট্রবিজ্ঞান কী বা এই রাষ্ট্রবিজ্ঞান কতটা জরুরি সেটা তোমাদের জানা জরুরি। যদিও এই রাষ্ট্রবিজ্ঞান পড়ে তোমাদের ভবিষ্যতে কী কী সাফল্য পেতে পারো বা কোন দিকে তোমরা যেতে পারো সেই বিষয়ে একটি ভিডিও চ্যানেলেই আমি আপলোড করেছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পারো। কিন্তু আজকে আমি মূলত যে এই ভিডিওতে যেটা আলোচনা করব, সেটি আমরা যে এই যে একাদশ শ্রেণীর জন্য তোমাদের যে ক্র্যাশ কোর্সটি আমি চালাচ্ছি, এখানে তোমরা কীভাবে পড়বে এবং কীভাবে আমি পড়াবো, যার ফলে তোমরা সর্বোচ্চ লাভ পেতে পারো, এবং এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি সম্পর্কে একটি সাধারণ ধারণা তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা দেখব যে আমরা কীভাবে পড়বো। দেখো, তোমরা যখন সিলেবাস দেখেছো তখন তোমরা দেখেছো যে একাদশ শ্রেণী 2টি সেমিস্টারে হবে। প্রথম সেমিস্টারটি সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক হবে। তাহলে আমাদের যেটি সঠিক কৌশল বা স্ট্র্যাটেজি হতে চলেছে সেটি হলো আমরা এমসিকিউর প্র্যাকটিস যত বেশি সংখ্যক সম্ভব আমরা কিন্তু এমসিকিউ তোমাদের জন্য সলভ করব। তাহলে এমসিকিউর আগে শুধু কি এমসিকিউ সলভ করব? দেখো, এমসিকিউ সলভ করার ফলে তোমাদের মধ্যে বেশি পরিমাণ পরীক্ষার খাতায় সঠিক উত্তর করে আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে, কিন্তু শুধুমাত্র এমসিকিউ করার ফলে তোমাদের সাবজেক্টের প্রতি দখল তৈরি হবে না। সেই জন্য আমরা তোমাদের প্রত্যেকটি টপিক ধরে ধরে ভিডিও করব, অর্থাৎ প্রত্যেকটি টপিক তোমাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব, তারপর সেই টপিকের উপর কিন্তু আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এটাই হচ্ছে কৌশল। তাহলে আমরা শুরু করি আজকের ভিডিও। দেখো, রাষ্ট্রবিজ্ঞান, এই যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি বা বিষয়টি তোমরা চয়ন করেছো তোমাদের একাদশ শ্রেণীতে, এটির উদ্ভব কোথায়? এটি কি আসলে এই যে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, এই যে সাবজেক্টটি, এই কথাটি আসছে কিন্তু একটি গ্রিক শব্দ থেকে, যেটি হলো পলিশ, যার অর্থ নগর রাষ্ট্র বা সিটি স্টেট। এই যে রাষ্ট্রবিজ্ঞান, এটি উঠে আসছে তাহলে কোথায় বললাম? গ্রিক থেকে। তাহলে এই যে রাষ্ট্রবিজ্ঞান, এই রাষ্ট্রবিজ্ঞানটি কি সেটি আমরা একটু পরেই আলোচনা করছি। এখন দেখব যে এই রাষ্ট্রবিজ্ঞান কি আদতে বিজ্ঞান। তোমরা এতদিন বিজ্ঞান পড়ে এসেছো যে বিজ্ঞান হলো একটি বিশেষ জ্ঞান, সেই অর্থে তো রাষ্ট্রবিজ্ঞানও একটি বিশেষ জ্ঞান। কি বিশেষ জ্ঞান সেটা আমরা জানবো ধীরে ধীরে। তাহলে সেটিকেও বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানকেও বিজ্ঞান বলা উচিত। এছাড়া তোমরা পড়ে এসেছো বিজ্ঞান কাকে বলে, তোমরা পড়ে এসেছো ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞান কি বলছে? প্রাকৃতিক বিজ্ঞান বলছে যে তোমরা যেটাকে পরীক্ষা করবে, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত, এই যে পদ্ধতি, এই একটি পদ্ধতি মেনে যখন একটি বিষয়কে তোমরা প্রমাণ করতে পারবে, তখনই কিন্তু তোমরা তাকে বিজ্ঞান বলবে। তাহলে কি রাষ্ট্রবিজ্ঞান সেইভাবে কোনো প্রমাণ দিতে পারে? দেখো, রাষ্ট্রবিজ্ঞান যেটি করে সেটি হলো মানুষের আচরণ, প্রকৃতি, সমাজকে নিয়ে আলোচনা করার চেষ্টা করে। তাহলে সমাজের যে বিষয়পত্র, সমাজ কিভাবে চলবে, সেই বিষয়ের উপর যে স্টাডি, সেই বিষয়ের উপর যে আলোচনা, সেগুলোর উপর কি সাধারণ নিয়ম সূত্র নির্মাণ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। সেটাই করে রাষ্ট্রবিজ্ঞান, এবং তাই আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলবো। কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান কি প্রাকৃতিক বিজ্ঞানের মতো বিজ্ঞান, অর্থাৎ সর্বত্র সমান, স্থানকাল ভেদে যেমন আমরা গাণিতিক নিয়মে জানি 2+2 মিলে 4 হয়, সেটি সর্বত্র সমানভাবে 4ই হয়? সেটি কি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও হয়? না। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমরা স্থান, কাল, পরিস্থিতি ভেদে বিভিন্ন ব্যতিক্রম দেখতে পাই। প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রেও আমরা এই ব্যতিক্রম দেখতে পাই। ধরো কোনো বিষয়, ধরো ভৌত বিজ্ঞান, অর্থাৎ জল, তোমরা জানো জল H2O, সেটি কিন্তু তাপমাত্রার পরিবর্তন, তাপের পরিবর্তনের কারণে তার কিন্তু পরিবর্তন হয়। তেমনই এই যে ব্যতিক্রমের কথা বললাম, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম রয়েছে, কিন্তু সাধারণ সূত্র বা তত্ত্ব নির্মাণ করা কিন্তু সম্ভব। তাহলে রাষ্ট্রবিজ্ঞানকে একটি বিজ্ঞান অবশ্যই বলা সম্ভব। এই গেল রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কি না সেটিই আলোচনা। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে কি বলা যেতে পারে? রাষ্ট্রবিজ্ঞানকে একটি বলা যেতে পারে প্রগতিশীল বিজ্ঞান বা প্রোগ্রেসিভ একটি সায়েন্স, যেটি কিন্তু বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু বলেছেন। এখন আমরা এই রাষ্ট্রবিজ্ঞানের কিছু সাধারণ পরিভাষা, যেমনটা আমি লিখেছি তোমরা দেখতে পাচ্ছ। আর প্রথম হচ্ছে রাষ্ট্র বা স্টেট। এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। রাষ্ট্র বা স্টেট বলতে কী বোঝো? দেখো, তোমরা ইতিহাস যখন পড়েছো, তোমরা দেখেছো যে প্রাচীনকালে মানুষ যখন, সেই আদিম যুগের মানুষের কথা বলছি, যখন কিন্তু মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে থাকার লাভ অনুভব করতে পেরেছিল, যে
একা একা বেঁচে থাকার চেয়ে গোষ্ঠীবদ্ধভাবে বেঁচে থাকা কিন্তু অনেকটাই লাভজনক, অনেকটাই সুবিধাজনক। সেই তখন থেকেই কিন্তু এই রাষ্ট্র বা স্টেটের ধারণার আদি সূত্রপাত বা অরিজিন যদি আমরা বলি, এই রাষ্ট্র কিন্তু তখন থেকে সূত্রপাত হয়েছে। তোমরা তোমাদের এই যে 11-এর ক্লাসে রাষ্ট্র বলে একটি তোমাদের বিশেষ টপিক রয়েছে, সেখানে তোমাদেরকে আমি রাষ্ট্র কত রকমভাবে তৈরি হতে পারে, রাষ্ট্র তৈরির কতগুলো পদ্ধতি হতে পারে, অর্থাৎ রাষ্ট্র কি ঈশ্বরের তৈরি, রাষ্ট্র কি বিবর্তনের ফলে তৈরি হয়েছে, কি রাষ্ট্র কি সামাজিক চুক্তি অর্থাৎ কোনো মানুষের সাথে কোনো ব্যক্তির বা কোনো ঈশ্বরের চুক্তির মাধ্যমে তৈরি হয়েছে, এমন বহু তত্ত্ব রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া রাষ্ট্রের যে ব্যবহারিক দিক থেকে রাষ্ট্র কত রকমের হতে পারে সেগুলো নিয়েও আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব। এখন রাষ্ট্র বলতে সাধারণভাবে তোমরা কি বোঝো? তোমরা ভারতবর্ষ নামক একটি রাষ্ট্রে বসবাস করো। এই যে ভারতবর্ষ রাষ্ট্রটি, এটিকে কেন রাষ্ট্র বলা হয়? তোমরা জানো তোমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, তাহলে পশ্চিমবঙ্গ কি রাষ্ট্র? পশ্চিমবঙ্গকে তোমরা রাষ্ট্র বলো না, কেন বলো না? ভারতকে কেন রাষ্ট্র বলো, পশ্চিমবঙ্গকে কেন রাষ্ট্র বলো না? এই যে পার্থক্যটি তোমাদেরকে বুঝতে হবে। রাষ্ট্র বলতে একটি স্বাভাবিক, যদি তোমাদের আমি সাধারণ ভাষায় বলতে চাই, একটি রাষ্ট্র যদি আমরা বলতে চাই, সেটি হবে চারটি এলিমেন্ট বা চারটি উপাদান তার মধ্যে থাকতে হবে। একটি হলো সেখানের জনসংখ্যা থাকতে হবে, মানুষ থাকতে হবে, তার একটি মানচিত্র থাকতে হবে, তার একটি ভূখণ্ড থাকতে হবে, আর যেটি থাকতে হবে সেটি হলো তার সার্বভৌমত্ব বা সোভারেনিটি। এই যে ধারণাটি সোভারেনিটি, এটি হলো রাষ্ট্রের আত্মা। তাহলে তোমরা বুঝলে যে রাষ্ট্র কাকে বলবো, কেন পশ্চিমবঙ্গ রাষ্ট্র না, কেন ভারতবর্ষ একটি রাষ্ট্র, সেটা বুঝলে। এই যে রাষ্ট্রের অরিজিনটা কোথায়? দেখো, আমি যে একটু আগে বলছিলাম যে প্রাচীনকালে যখন মানুষ গোষ্ঠীবদ্ধভাবে বাঁচার তাগিদ অনুভব করেছিল, তখন থেকেই কিন্তু গোষ্ঠীবদ্ধ হয়ে বাঁচার যে তাগিদ, সেখান থেকেই ধীরে ধীরে গোষ্ঠী তৈরি হলো। সেই গোষ্ঠী থেকে বিভিন্ন সাম্রাজ্য তৈরি হলো। এই সাম্রাজ্য থেকেই কিন্তু পরবর্তীকালে আধুনিককালে ভারতবর্ষের, এই যে ভারতবর্ষের মতো আধুনিক রাষ্ট্রের যে ধারণা, সেগুলি কিন্তু উদ্ভব হয়েছে। এই রাষ্ট্রের বিভিন্ন তত্ত্ব রয়েছে, সেগুলি কিন্তু আমরা ধীরে ধীরে যখন রাষ্ট্র টপিকে ঢুকবো তখন আলোচনা করব। এটা গেল রাষ্ট্র। পরবর্তী যে পরিভাষাটি, সেটি হলো রাজনীতি। তোমরা রাজনীতি টার্মটির সঙ্গে সবাই হয়তো কম বেশি পরিচিত থাকবে যে রাজনীতি কি। রাজনীতি কথাটি যদি বলি, অর্থাৎ রাজার নীতিকেই কিন্তু সাধারণভাবে তোমরা রাজনীতি বলতে পারো। কিন্তু এই রাজনীতি কিন্তু বিভিন্ন পরিভাষা রয়েছে, যেমন ধরো সেই পরিভাষাগুলো আমরা আলোচনা করছি। দেখো, এই যে রাজনীতি বললাম রাজার নীতি, তাহলে এই রাজনীতির উদ্ভব কীভাবে? দেখো, এই যে একটু আগে বললাম যে বিভিন্ন গোষ্ঠী থেকে বিভিন্ন রাজ্য তৈরি হলো, রাজ্য থেকে সাম্রাজ্যের ধারণা তৈরি হলো। এই সাম্রাজ্য রাজ্যের মধ্যে রাজা যে শাসন করবে, সেই শাসনের জন্য বিভিন্ন নিয়ম কানুন তৈরি হতো। সেই নিয়ম কানুনকেই কিন্তু আমরা তখন, এই যে নিয়ম কানুনকেই কিন্তু বলা হতো রাজনীতি, রাজার নীতি, সেটিই হলো রাজনীতি। পরবর্তীকালে আধুনিককালে রাষ্ট্রের এই যে রাজনীতির ধারণা, এই রাজনীতির ধারণা কিন্তু ব্যাপকতা লাভ পেয়েছে। তোমরা সবাই হয়তো রাজনীতির যে পরিভাষাটি জানো, সেটি হলো, তোমরা যারা রাজনীতি বলতে তোমাদেরকে দুটি কথা তোমাদের মাথায় আসতে পারে। তোমরা কিছুজন ভাবতে পারো যে রাজনীতি একটি খারাপ জিনিস। এখানে কি হয়, এখানে কিছু কিছু ব্যক্তি যারা হচ্ছে তাদের ব্যক্তিগত ফায়দার কারণে, ব্যক্তিগত লাভের কারণে তারা কিন্তু তাদের লাভের জন্য কিছু কাজ করে। আর কিছু কিছু ব্যক্তি কি বলবে, যাদের ধরো বাবা মা বা পরিবারের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত, তারা বলবে কি, রাজনীতি হলো এমন একটি জিনিস যার ফলে সমাজের জনকল্যাণ করা সম্ভব। তাহলে এই যে দুটো দৃষ্টিভঙ্গি আমি বললাম, এই দুটো দৃষ্টিভঙ্গি কিন্তু অত্যন্ত ন্যারো বা অত্যন্ত একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, যে রাজনীতি হলো শুধুমাত্র জনকল্যাণ নয়, বা শুধুমাত্র রাজনীতি মানে এই যে তোমরা রাজনীতির যে নেগেটিভ দিকটি দেখছো সেটিও নয়। রাজনীতি তাহলে কি? এই যে রাজনীতি হলো তোমরা সমাজের যে ব্যক্তির সঙ্গে ব্যক্তির আদান প্রদান থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে রাজনীতির অবস্থান রয়েছে। তোমরা জানো যে এই যে রাজনীতি বা পলিটিক্স শব্দটি, এটি কিন্তু তোমাদের সমাজের সমস্ত ব্যক্তির অধিকার, অর্থাৎ তোমাদের এই যে আমাদের সমাজের যে সম্পদ রয়েছে, সম্পদের বন্টনের একটি হাতিয়ার বা পদ্ধতি হিসেবে তোমরা কিন্তু এই রাজনীতিকে বলতে পারো। এর পরবর্তী যে টার্মটি, সেটি হচ্ছে রাজনৈতিক সচেতনতা বা পলিটিক্যাল কনসাসনেস। দেখো, রাজনীতি যে বললাম আমি, যে সম্পদের বন্টন বা আইনগত যে তোমাদের জ্ঞান, সেই জ্ঞানগুলোকে তোমাদের মধ্যে যখন আনছে, সেটি হচ্ছে পলিটিক্স। এই যে পলিটিক্স, অর্থাৎ জনকল্যাণের যে ধারণার কথা তোমাদের বললাম, মানুষের ভালো করা, মানুষের কল্যাণ করা, এই যে ধারণা, এই ধারণাটিই কিন্তু তোমাদের মধ্যে গড়ে ওঠা, সেটাই হচ্ছে পলিটিক্যাল কনসাসনেস। অর্থাৎ তুমি একজন সাধারণ নাগরিক বা একজন ব্যক্তি, তোমার জন্য রাজনীতি কেন প্রয়োজন, সেই বোধটাই তোমার মধ্যে গড়ে ওঠাই হলো পলিটিক্যাল কনসাসনেস। এবার তোমাদের যে সাবজেক্ট, সেই পলিটিক্যাল সায়েন্সটি কী, সেটি নিয়ে আমি বলবো। দেখো, এই যে পলিটিক্যাল সায়েন্স তোমরা কী জানলে, এটি কিন্তু গড়ে উঠছে, এই যে বিবর্তন, সেটি আমি পরে আলোচনা করছি। এই যে পলিটিক্যাল সায়েন্স কী আলোচনা করে, এই যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি, রাষ্ট্রবিজ্ঞান, এটি মূলত তোমাদের রাজনীতি যে বললাম, রাষ্ট্র বললাম, আইন কানুন,
আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন থেকে শুরু করে এই যে সমস্ত মানে বিষয়গুলো যেগুলো বললাম, এগুলো নিয়েই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা। অর্থাৎ এই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত ব্যাপক এবং বিস্তার, এর অত্যন্ত বেশি বিস্তারের রয়েছে। তাহলে এই এর ব্যাপকতাটা আমরা একটু দেখে নিই। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের বিবিধতা বা বৈচিত্র্য বলতে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স এর কিন্তু বিভিন্ন ভাগ বা শাখা রয়েছে। শুধু তাই না, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে যে শাখাগুলি রয়েছে সেগুলির কিন্তু অনেক শাখাই স্বতন্ত্র একটি মানে সাবজেক্ট বা বিষয় হিসাবেও প্রতিষ্ঠা লাভ পেয়েছে। যেমন এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটি তোমরা পড়ছো, এছাড়া তুলনামূলক রাজনীতি বা কম্পারেটিভ পলিটিক্স এটি কিন্তু একটি স্বাধীন শাখা হিসাবে এবং রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসাবেও পরিচিত। একইভাবে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশন যে বিষয়টি, সেটিও কিন্তু একটি স্বতন্ত্র বিষয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। একইভাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন, সেটিও কিন্তু একটি রাষ্ট্রবিজ্ঞানের শাখা হিসাবে যেমন কাজ করে, তেমনি একটি কিন্তু স্বতন্ত্র বিষয় হিসেবেও প্রতিষ্ঠা লাভ করে। এছাড়া জননীতি বা পাবলিক পলিসি, রাষ্ট্রতত্ত্ব বা পলিটিক্যাল থিওরি, রাষ্ট্রচিন্তা বা পলিটিক্যাল থট, রাজনৈতিক সমাজতত্ত্ব বা পলিটিক্যাল সোশিওলজি এবং রাজনৈতিক অর্থনীতি পলিটিক্যাল ইকোনমি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করো। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, সোশিওলজি, জিওগ্রাফি, লিঙ্গুইস্টিক্স, ফিলোজফি, এই যে বিষয়গুলি, এই যে সাবজেক্টগুলি, এই বিষয়গুলির পাঠও কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠ করতে গেলে প্রয়োজন। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান হলো একটি মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, অর্থাৎ অনেকগুলি বিষয়ের একটি সংগঠন, তোমরা মানে একটি মানে মিলন ক্ষেত্র তোমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে বলতেই পারো। তাহলে চলো, এই যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এই রাষ্ট্রবিজ্ঞানের সংক্ষিপ্ত একটি বিবর্তন বা এই যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট বা বিষয় হিসেবে গড়ে উঠছে, তার কিন্তু একটি সংক্ষিপ্ত আমরা ইতিহাস দেখার চেষ্টা করি। দেখো, আমি আগেই বললাম যে রাষ্ট্রবিজ্ঞানটি উঠে আসছে কিন্তু প্রাচীন গ্রিসে, সেটি 2000 বছর পূর্বে। সেখানে রাষ্ট্রতাত্ত্বিকরা কারা ছিলেন? তারা হলেন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। তারা রাষ্ট্রকে যেমনভাবে দেখতে চেয়েছেন সেটা হলো মূল্যবোধ ও নৈতিকতা নির্ভর, অর্থাৎ রাষ্ট্র হবে মূল্যবোধ ও নৈতিকতা নির্ভর, যেখানে তারা প্রতিষ্ঠান কেন্দ্রিক অর্থাৎ সেই যে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার কিন্তু করার চেষ্টা করেছেন। অর্থাৎ তোমরা দেখলে প্রাচীনকালের যে রাষ্ট্র, সেই রাষ্ট্র কিন্তু মূল্যবোধ ও নৈতিকতা নির্ভর, যেখানে চিন্তকরা কিন্তু থাকছেন প্লেটো, অ্যারিস্টটল এবং সক্রেটিসের মতো চিন্তকরা। এরপর যেটা আসছে, একইভাবে তোমরা দেখতে পাবে যে ভারতীয় দৃষ্টিকোণ আমরা এখন আলোচনা করব। দেখো, যেমনভাবে পাশ্চাত্যে গড়ে উঠছে এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি, একইভাবে কিন্তু ভারতের যে ইতিহাস, সেখানেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট হিসাবে না হলেও তার কিন্তু কিছু কিছু বিষয় যেগুলি রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্গত হতে পারে, সেগুলি কিন্তু উঠে আসছে। যেমন ঋগ্বেদ যখন আমরা পড়ব, তখন কিন্তু সেখানে আমরা কৌম্যতন্ত্র বা সভা সমিতি বা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মতো ধারণার কিন্তু আমরা দেখতে পাবো। এছাড়া সংহিতা, ব্রাহ্মণ গ্রন্থ বা মনুস্মৃতির মতো সেখানে রাষ্ট্র শাসন পদ্ধতির বিষয়ে কিন্তু আমরা দেখতে পাবো। এছাড়া তোমরা যদি বৌদ্ধ ধর্মগ্রন্থের কথা আমরা বলি, সেখানে কিন্তু আমরা সামাজিক চুক্তি, যেটি আমরা রাষ্ট্র আলোচনা করতে গিয়ে পরবর্তীকালে পড়ব, সামাজিক চুক্তি, হবস লক এবং রুশোর যে ধারণা, সেটি কিন্তু বৌদ্ধ ধর্ম বহু আগেই আলোচনা করেছে ভারতের যে প্রাচীন যে ইতিহাসের কথা যদি আমরা বলি। এছাড়া কৌটিল্যের অর্থশাস্ত্র, শাসন প্রণালী ও কূটনীতি, মণ্ডল তত্ত্ব, সপ্তাঙ্গ তত্ত্ব, এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু আধুনিক কূটনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এগুলি কিন্তু ভারতের প্রাচীন ইতিহাসে আমরা কিন্তু এর মানে উপাদান আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাহলে তোমরা বুঝতে পারছো যে ইতিহাস যারা লেখে, তোমরা এই বিষয়টি অবশ্যই জানবে যে ইতিহাস কিন্তু ক্ষমতার উপর নির্ভর করে, অর্থাৎ ক্ষমতাসীন গোষ্ঠী কিন্তু ইতিহাস তাদের স্বার্থে তারা কিন্তু রচনা করে। অর্থাৎ তোমরা যে পড়ছো যে গ্রিস অর্থাৎ পাশ্চাত্য রাষ্ট্রবিজ্ঞানের উদ্ভব, এটি কিন্তু ভারতেও তার অরিজিন আমরা দেখতে পাই, কিন্তু বিশ্ব সেই বিষয়টা সম্পর্কে অবগত নয়। অর্থাৎ জ্ঞান যেটি তৈরি হচ্ছে, সেটি কিন্তু পাশ্চাত্যের সঙ্গে সঙ্গে ভারতেও তৈরি হচ্ছে। এই পার্সপেক্টিভটাও তোমাদেরকে বুঝতে হবে। এখন দেখো, পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিস থেকে যেটা উঠে আসলো, সেটা রোমান ধারার মধ্যে যখন যাচ্ছে, সেখানে পলিবিয়াস, সিসিরোর মতো চিন্তাবিদরা যারা উঠে আসছেন, তারা রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্র দর্শনকে গুরুত্বহীন বলছে। যে নৈতিকতার কথা আমরা বললাম, সেই নৈতিকতা যেটা প্লেটো, অ্যারিস্টটল থেকে সরে আসছে, সেখানে এখন যেটা হচ্ছে সেটা যুক্তি আর ন্যায়ের উপর নির্ভর করে আইনের তৈরির কথা তারা কিন্তু রোমান ধারায় এই পলিবিয়াস, সিসিরোর মতো চিন্তাবিদরা কিন্তু আলোচনা করার চেষ্টা করছেন।
এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো মধ্যযুগ। এই যে মধ্যযুগকে তোমরা অন্ধকারাচ্ছন্ন যুগও অনেকেই বলে, তোমরা ইতিহাসে পড়ে এসছো অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়। এই যুগের যারা তাত্ত্বিক তারা হলেন অগাস্টাইন, সেন্ট আকুইনাস। তারা কি বলছেন? তারা বলছেন যে ধর্ম রাজশক্তির প্রভাব বৃদ্ধি পাচ্ছে এই সময়, অর্থাৎ ধর্ম রাজশক্তির যে সংস্পর্শ সেটি কিন্তু এই সময় অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। ধর্মীয় কুসংস্কারের উপর চার্চের যে প্রভাব, অর্থাৎ ধর্মতন্ত্র যে চার্চ তোমরা জানো, সেটি কিন্তু অত্যন্ত চেপে বসেছিল। ফলে এই মধ্যযুগে কিন্তু চার্চ বা ধর্মের সঙ্গে রাষ্ট্রের কিন্তু বিভেদ করা অত্যন্ত জটিল একটি বিষয় হয়ে পড়েছিল। এই সময় ধর্ম রাজনীতির অত্যন্ত কাছাকাছি সম্পর্ক কিন্তু হয়ে গেছিল। এরপর যদি আমরা চলে আসি নবজাগরণে, অর্থাৎ সপ্তদশ শতকে, সেখানে কিন্তু ম্যাকিয়াভেলি, বোদা, হবস, রুশোর মতো চিন্তাবিদরা সেখানে কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারা কি বলছেন? তারা বলছেন এই যে কুসংস্কার, এই যে মধ্যযুগের কুসংস্কার, এই কুসংস্কার থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন একমাত্র সর্বশক্তিমান রাষ্ট্র। সেই সর্বশক্তিমান রাষ্ট্রের ধারণা কিন্তু এই চিন্তাবিদরা দিলেন, যেখানে তারা বলছেন ধর্ম আর এই যে রাজনীতি, এই দুটি ধারণাকে কিন্তু আমাদেরকে পৃথক করতে হবে, অর্থাৎ ধর্মের উপর রাজনীতির প্রভাব বা রাজনীতির উপর ধর্মের প্রভাবকে কিন্তু আমাদেরকে খর্ব করতে হবে। এই গেল আমাদের নবজাগরণের যুগের কথা আমরা যদি আলোচনা করি। এরপর ধীরে ধীরে 17-18 দশকে উদারবাদী ধারা উঠে আসছে জন লক, অ্যাডাম স্মিথ, ভলতেয়ারের মাধ্যমে। উদারবাদী ধারা, এই যে হিতবাদী ধারা, এই যে বিষয়গুলো আমরা আলোচনা করবো, এগুলো অত্যন্ত গভীর বিষয়, অত্যন্ত বিস্তৃত এর আলোচনা প্রয়োজন। তোমাদের এত বিশদে প্রয়োজন নেই, কিন্তু তোমাদের সাবজেক্টের সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য আমি এই বিষয়টি তোমাদেরকে তুলে আনছি। তোমাদেরকে এত কিছু মনে রাখার প্রয়োজন নেই, জাস্ট বিষয়টি বোঝার চেষ্টা করো যে একটি ইতিহাসের কালক্রমে কিভাবে বিষয়টি পরিবর্তিত হয়েছে, কিভাবে বিবর্তিত হয়েছে। এখন দেখো, এবার যে আমি বললাম উদারবাদী ধারা, তারপর আসছে মার্ক্সবাদী ধারা, যেখানে তোমরা কার্ল মার্ক্সের নাম অবশ্যই কেউ কেউ শুনে থাকবে। কার্ল মার্ক্স, ফ্রেডারিক এঞ্জেলসের মাধ্যমে কিন্তু এই মার্ক্সবাদী ধারাও উঠে আসছে। এরপর যদি আমরা 19 শতকে যাই, সেখানেই কিন্তু প্রথমে এই যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি বিষয় হিসাবে আত্মপ্রকাশ করছে। 1853 খ্রিস্টাব্দে তোমরা দেখতে পাচ্ছ ফ্রান্সিস লাইবারের যে বই সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট, সেখানেই কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বিষয়গত প্রতিষ্ঠা লাভ কিন্তু হচ্ছে। এরপর 1904 খ্রিস্টাব্দে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন, যেটি আমেরিকায় মূলত এই বিষয়টি প্রতিষ্ঠা লাভ করছে। তারপর কি হচ্ছে? তারপর তোমরা জানো ইতিহাসের কালক্রমে তারপরেই আসছে বিশ্বযুদ্ধ, অর্থাৎ দুটি বিশ্বযুদ্ধ কাদের মধ্যে হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দুটি বিশ্বযুদ্ধ হলো, যেখানে দুটি বিশ্বযুদ্ধের ফলে প্রথম বিশ্বযুদ্ধের যে ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলার ফলে যেটি তৈরি হলো সেটি হলো লিগ অব নেশনসের প্রতিষ্ঠা, অর্থাৎ যে জাতিসংঘের প্রতিষ্ঠা কিন্তু হয়ে গেল। এই জাতিসংঘের উদ্দেশ্য কী ছিল? জাতিসংঘের উদ্দেশ্য কিন্তু ছিল শান্তি প্রতিষ্ঠা করা, অর্থাৎ এই যে যুদ্ধের ভয়াবহ করাল ছায়া যেটা আমাদের বিশ্ব ব্যবস্থাকে গ্রাস করেছিল, সেটি থেকে মুক্তি পেতে বিশ্ব কিন্তু শান্তির পথ বেছে নিতে এই লিগ অব নেশনসের মতো একটি অতিরাষ্ট্রীয় সংগঠন, যেটা অর্থাৎ রাষ্ট্রের চেয়েও বড় বিশ্বজনীন একটা সংগঠনের কথা ভাবলো। এখান থেকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পরিসরটা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ রাষ্ট্রের উপরে অতিরাষ্ট্রীয় যে সংগঠন, সেই সংগঠনের কিন্তু বিশ্বব্যাপী তার প্রসার সেরকম একটি তৈরি হচ্ছে। কিন্তু তারপরেই আসছে তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে, যে বিশ্বযুদ্ধের কারণে কিন্তু লিগ অব নেশনস ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। এর অন্যতম কারণ অনেক কিছুই রয়েছে, তোমরা ইতিহাসে পড়ে এসছো। তার মধ্যে তোমার যে বৃহৎ শক্তিগুলো ছিল সেখানে তারা অংশগ্রহণ করেন, সেই জন্যই এই সংগঠনটি ব্যর্থতায় পর্যবসিত হয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু যেটি গঠিত হয় সেটি হলো সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস, যে সংগঠন কিন্তু আজও চলছে। এবং এই সংগঠনটি গড়ে ওঠার ফলে তোমরা কিন্তু জানো যে বিশ্বব্যাপী একটি অতিরাষ্ট্রীয় সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করছে। এরপর তোমরা যেটা হবে সেটা তোমরা অনেকেই হয়তো পড়ে এসছো, সেটি হলো ঠান্ডার যুদ্ধ, অর্থাৎ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একদিকে যেমন তোমরা জানো, তোমরা এগুলো পড়েছো, তবু আমি সংক্ষেপে বলছি রাষ্ট্রবিজ্ঞান কীভাবে এই ইতিহাসের সঙ্গে চলে আসে সেগুলো বোঝার জন্য। যে একদিকে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে ধনতান্ত্রিক রাষ্ট্র আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং অপরদিকে যেটি রয়েছে সেটি হলো আমাদের সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, যেটি হলো কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই যে দুটি শক্তি কেন্দ্র যেটি কিন্তু আত্মপ্রকাশ করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, অনেকগুলো শক্তি কেন্দ্র থেকে এই দুটি শক্তি কেন্দ্রে কিন্তু বিশ্ব দুটি মেরুতে ভাগ হয়ে গেল, অর্থাৎ বিশ্ব দুটি দলে পরিবর্তিত হয়ে গেল। একদল সমাজতান্ত্রিক দল যারা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বকে মেনে নিল, সোভিয়েত ইউনিয়ন তৈরি হলো। আরেকদিকে যেটা হলো সেটা হলো তোমার আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ধনতান্ত্রিক রাষ্ট্র। তাহলে এই সময় এই যে যুদ্ধ, এই যে যুদ্ধহীন যে পরিস্থিতি, অর্থাৎ সরাসরি যুদ্ধ না হলেও এই যে যুদ্ধের মতো পরিস্থিতি, একেই আমরা ঠান্ডার যুদ্ধ বলি। এই ঠান্ডার যুদ্ধটা কতদিন চলছে তোমরা জানো? এটা চলছে 1945 থেকে শুরু করে 1990 খ্রিস্টাব্দে কিন্তু এই ঠান্ডার যুদ্ধের অবসান ঘটছে। তাহলে এই সময়কালে রাষ্ট্রবিজ্ঞানের কী পরিবর্তন হচ্ছে? এই সময়কালে রাষ্ট্রবিজ্ঞানের যে দুটি গুরুত্বপূর্ণ জিনিস হলো সেটি হলো আচরণবাদী দৃষ্টিকোণ এবং উত্তর আচরণবাদী দৃষ্টিকোণ। অর্থাৎ তোমরা রাষ্ট্রবিজ্ঞানে এতদিন কি পড়লে? আমি যেমন প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিসের কথা বলছিলাম, তখন বললাম মূল্যবোধের কথা, নীতি নৈতিকতার কথা। কিন্তু এই যে আচরণবাদী
নৃতাত্ত্বিকরা যারা আসছেন তাদের মধ্যে অন্যতম হলেন ডেভিড স্টোন। তিনি কি করলেন, তিনি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান অর্থাৎ প্রকৃত বিজ্ঞানের সঙ্গে তুলনা করলেন, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের বৈজ্ঞানিক দিক কিন্তু তিনি তুলে ধরলেন। অর্থাৎ এই যে রাষ্ট্রবিজ্ঞান, এই যে আচরণবাদী দৃষ্টিকোণ যেটি উঠে আসছে ডেভিড স্টোনের হাত ধরে, সেটি কিন্তু বিজ্ঞানের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের একটি সংস্পর্শ তৈরি করলো। এই ডেভিড স্টোনের হাত ধরেই আসছে উত্তর আচরণবাদী, যারা কিন্তু বলছে যে বিজ্ঞান যেমন বিশ্বাস করে একটি সত্য, এই উত্তর আচরণবাদীরা বলছে যে সত্য একটি মাত্র না, সত্যর অনেকগুলি হতে পারে, অর্থাৎ সত্যের কোনো নির্দিষ্ট সত্যতা নেই, অর্থাৎ সত্য একটি না, অনেকগুলো সত্য হতে পারে, অনেকগুলি বিষয় কিন্তু, যেমন বিজ্ঞান কি বলে, পরীক্ষার মাধ্যমে যেটি নির্ধারিত হলো সেটিই সত্য, কিন্তু উত্তর আচরণবাদী যারা তারা বলছেন যে সত্য অনেকগুলি হতে পারে। এই বিষয়গুলি তোমাদের অত বিশদে জানার প্রয়োজন নেই, জাস্ট আমি বললাম যে এই যে ঠান্ডার যুদ্ধের সময় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বৈজ্ঞানিকীকরণ হলো। তারপর যেটা আসছে সেটা ঠান্ডার যুদ্ধের পরবর্তী সময়, অর্থাৎ এই যে ঠান্ডার যুদ্ধের সময় তোমরা দেখলে দুটি শক্তি মেরুতে ভাগ হয়ে গেল, সেখানে রাষ্ট্রবিজ্ঞানের এই যে পরিবর্তন হলো। এখন এই যে ঠান্ডার যুদ্ধ শেষ হয়ে গেল, এই ঠান্ডার যুদ্ধ শেষ কেন হলো, এই যে ঠান্ডার যুদ্ধ হলো তার সম্পর্কেও বহু তত্ত্ব কিন্তু আছে, কিন্তু সেগুলো তোমরা যখন উঁচু ক্লাসে পড়বে, যখন তোমরা রাষ্ট্রবিজ্ঞানের অনার্স করবে, রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করবে, তখন বিশদে জানতে পারবে। কিন্তু তোমরা সংক্ষেপে জানো যে এই যে সোভিয়েত ইউনিয়নের পতন হলো, এই পতনের ফলে যেটি হলো সেটি হলো যে সাম্যবাদী ধারা, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন কিন্তু ভেঙে গেল, ফলে ইউএসের নেতৃত্বে, আমেরিকার নেতৃত্বে যে ধনতান্ত্রিক রাষ্ট্র তার কিন্তু জয় জয়কার প্রতিষ্ঠা হলো। সেখানে ফ্রান্সিস ফুকুয়ামা বলে একজন তাত্ত্বিক, তিনি যেটি বললেন সেটি হলো এন্ড অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের পরিসমাপ্তি হয়ে গেছে। ইতিহাসের যে পরিসমাপ্তি হলো, অর্থাৎ আর কোনো নতুন তত্ত্ব সৃষ্টির হবে না বা প্রয়োজন নেই, কারণ ইতিহাসে জয়লাভ করলো উদারবাদী ধারা, ধনতান্ত্রিক ধারা, যেটি রক্ষক বা ধারক যাকে বলা হয়, ধারক বাহক বলা যেতে পারে আমেরিকা যুক্তরাষ্ট্রকে। কিন্তু এটাই কি শেষ না, এরপরেও রাষ্ট্রবিজ্ঞান আরও বিস্তার লাভ করলো। সেটি হলো যে রাষ্ট্রতত্ত্বের পুনরুত্থাপন, অর্থাৎ একদিকে যেমন ফ্রান্সিস ফুকুয়ামা বলতেন হিস্ট্রি শেষ, ইতিহাস শেষ হয়ে গেছে, আর কিন্তু নতুন কোনো তত্ত্ব হবে না, কিন্তু এই যে লিও স্ট্রস বা মাইকেল ওকশটের মতো চিন্তাবিদ, তারা এসে বললেন যে রাষ্ট্রতত্ত্বের পুনরুজ্জীবন কিন্তু প্রয়োজন, এবং তারা রাষ্ট্রতত্ত্বের পুনরুজ্জীবনের ধারণা দিলেন। এখানে জন রলস বা অমর্ত্য সেনের মতো চিন্তাবিদ, তারা কিন্তু প্রাচীন যে তত্ত্ব, সেই নর্মেটিভিটি বা আদর্শগত ভাবধারাও কিন্তু ফিরিয়ে আনলেন। এরপর যদি আমরা এই যে পূর্ণ আলোচনাটা তোমাদের সাথে আমি এতক্ষণ ধরে করলাম, অর্থাৎ রাষ্ট্র কী, রাজনীতি কী, রাজনৈতিক সচেতনতা বলতে কী বোঝায়, বা রাষ্ট্রবিজ্ঞান বলতে আদতে কী বোঝায়, এছাড়া যে বিবর্তন তোমাদের প্রাচীন গ্রিস থেকে ভারতীয় দৃষ্টিকোণ হয়ে রোমান ধারা বা মধ্যযুগ থেকে নবজাগরণ এবং উদারমার্ক্সবাদী ধারার হাত ধরে যখন উঠে আসছে, তারপর দুটি বিশ্বযুদ্ধ থেকে ঠান্ডার যুদ্ধ হয়ে রাষ্ট্রবিজ্ঞান যখন ঠান্ডা যুদ্ধোত্তর যুগে যখন আসছে, তখন সেখানে যখন এন্ড অফ হিস্ট্রির হাত ধরে শেষ পরিসমাপ্তি যেটা বলছে সেটা হচ্ছে উত্তরাধুনিকতা, অর্থাৎ তোমাদের কোনো একটি সত্য নেই, নির্দিষ্ট কোনো একটি সত্য নেই, অর্থাৎ রাষ্ট্রতত্ত্বের পুনরুজ্জীবন যেটা হলো, সেই যে ধারণা, সেখানে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এই বর্তমান যুগে সেভাবেই চলছে। তাহলে আমি চেষ্টা করলাম যে রাষ্ট্রবিজ্ঞান যে শাস্ত্রটি বা রাষ্ট্রবিজ্ঞান বিষয় হিসাবে এর বিবর্তনটা ইতিহাসের কালচক্রের মাধ্যমে কিভাবে হয়েছে। তাহলে তোমরা আজকের এই ক্লাসে আশা করি কিছু বুঝতে পারলে যে রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়টি, যেটি তোমরা জীবনে প্রথমবারের জন্য পড়তে চলেছো, সেই বিষয়টির ইতিহাসটা আসলে কেমন। তো আজকের জন্য এটুকুই। এরপর তোমরা যারা আমাদের এই ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে ছিলে তাদের জন্য অনেক ধন্যবাদ, এবং তোমরা যদি কোনো সাবজেক্ট বিষয়, অর্থাৎ আমাদের এই যে রাষ্ট্রবিজ্ঞান পড়ালাম সেই বিষয়ে কোনো যদি তোমাদের সমস্যা হয়, আমি আমার টেলিগ্রাম আইডিটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে কানেক্ট করে নিতে পারো। এছাড়া আমি যেমনটা তোমাদের বলেছি যে রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা ইউনিট নিয়ে, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং এমসিকিউ ভিডিও তোমাদের জন্য আনবো, যাতে পরীক্ষাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। আজকের জন্য এটুকুই।